আগে যাইবা না? তুমি গেলা, তুমি আমারে থুয়ে গেলা কেন? দুইটা সন্তান থুয়ে গেলা, তাগো তো তুমি কিছু গুছাইয়া থুয়ে যাইতে পারলা না। এইটা তুমি কি করলা? তুমি কি করলা? ভাবি, কান্না করে কি হবে? ভাইয়ের হাত শেষ, তাই উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। একদিন আমাদেরকে ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি একটু ভিতরে চলেন। এই শোকের দিনে ঝগড়াঝাটি করা ঠিক না। ভাইজান, তুমি তো বাপের সব সম্পত্তি নিজের নামে লিখা নিছো শুনছি। মাহফুজ, তুই এটা কি বললি? আব্বার লাশের সামনে রেখা তুই এই সমস্ত কথাগুলো বলতে পারতি? এখন না বললে তো কেউ শুনবো না। লাশ তো উঠানেই আছে, একটু পর জানাজা হইব, দাফন কাফন হইব, এরপর কাগজপত্র নিয়ে আপনি যাবেন থানায়, তাই না? মাহফুজ, এটা তুমি কি বললা? বাবার লাশ সামনে রাইখা এত বড় একটা কথা তুমি বলতে পারলা? তোমার একটু লজ্জাও লাগলো না? ভাবি, আমরা তো বাইচে থাকার গ্যারান্টি চাইতেছি। জমি ভাগাভাগি করা তো আমাদের অধিকার, এখানে লজ্জা পাওয়ার কি আছে? ওরে আল্লাহ, তোরা কি তোর বাপের লাশের সামনে জমি জমা ভাগ করবি, নাকি ওনার দাফন কাফনের ব্যবস্থা করবি? মা, তুমি তো কখনো আমার পক্ষে কথা কও না, কথা কও তোমার বড় পোলার পক্ষে। আমার কাছে মনে হয় আমি তোমার সন্তান না, শুধু তোমার বড় পোলাই তোমার সন্তান। এই চুপ কর। তোরা যদি আমার সন্তান হতিস, তাহলে কি আজ তোর বাবার লাশের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারতিস? কাকি, মরা বাড়িতে কান্নাকারি করতে নাই আর জর্গ করতে নাই। ওই আমাদের হুজুরের ব্যবস্থা আছে, আর আপনারা কাকার দাফন কাফনের ব্যবস্থা করেন। মাহফুজ, জায়গা জমি ভাগ পরে হবে, আগে আব্বার কবরের জায়গাটা দেখে আসি। আমি এত কিছু বুঝি না, আগে আমার জমির ভাগ লাগবো, তারপর আব্বার লাশ দাফন হইব, এটাই আমার শেষ কথা, আমি বইলা দিলাম। এই ভাই আইন। ভাই, এখানে আমরা কবর নির্ধারণ করছিলাম। হ্যাঁ বাবা, আমরা মুরব্বীরা বৈশা এই জায়গাটাই সিদ্ধান্ত নিয়েছি তোমার বাবার কবরের জন্য। কারণ যে রাস্তার কাছে আছে, তোমরা যে কোনো সময় আইসা জিয়ারত করতে পারবা, পরিষ্কার রাখতে পারবা। এই কাকা থামেন, এইখানে কোনো কবর হইব না, কারণ এই জমি এখনো পর্যন্ত ভাগ হয় নাই। এই জমি যার ভাগে পড়বো সে এই জমিতে কিছু করতে পারবো না। যদি আমার ভাগে পড়ে, আমি না পারবো এই জায়গায় একটা বাড়ি করতে, না পারবো গাছপালা লাগাইতে। সুতরাং এই জায়গায় কবর দেওয়া যাইব না। যেই জমির ভাগ হইছে ওই জায়গায় কবর দিবেন। এই জায়গা ভাগ হয় নাই মানে? এই জায়গা ভাগ হয়েছে, এই জায়গা আমার, আর আমার বাপের কবর এই জায়গাতেই হবে। কারণ আব্বা এই জায়গা আমার দিয়ে গেছে। আরে বাপ রে বাপ, পৃথিবীর সব জায়গায় তো তোমার, কোন জায়গাটা তোমার না? গাছ থেকে আম পাড়তে যাই ওইটা তোমার, কাঁঠাল পাড়তে যাই ওইটা তোমার, কবর দিতে যাই ওইটাও তোমার। ঠিক আছে, তোমার কোন কোন জায়গা আছে এগুলো আমি পরে দেখতাছি। এই কাকা, এই জায়গার মধ্যে কোনো কবর দিবেন না, আমি সাফ সাফ না করে দিয়ে গেলাম। এই তুই কি কয়ে গেলি? টাকা দাও, নামে আসতেছে। মাহফুজ, এই কোনো কথা বলবো না। এদিকে শোন। এই মা শোনো, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব নাকি তোমার বড় পোলার, এই জমিও নাকি তোমার বড় পোলার। এই জমিটা যদি আমার ভাগে পড়ে আর এই জমির মধ্যে যদি কবরটা হয়, তাহলে কি আমি এই জায়গায় কোনো কাজ করতে পারবো? আমারে বলো। মাহফুজ, এইটা তুই কি কইতাছস? আগে তোর বাবার লাশ দাফন কাফন কর, তারপর তোরা জমি জমা ভাগ কর। মা, এই সেম কথাটা আমারও। আব্বা যখন বাইসে ছিল তখন তো এই জায়গাটা আমাকে দিয়ে গেছে, আর এই জায়গাতে বাপের লাশ দাফন করতে দিবে না। এই জায়গাটা কি ওর? তুমি ওরে সুন্দর করে বলে দাও, আব্বা এই জায়গা আমারে দিয়ে গেছে, আব্বার যদি দাফন হয় এই জায়গাতেই হবে, আমার জায়গাতে হবে। হ্যাঁ, সব জায়গা জমি সবকিছু বাপে তোমার নামে লিখে দিয়ে গেছে, আমারে কিছুই দেয়া যায় নাই। তুমি তো বাপের একটা মাত্র সন্তান, তাই না? এই জন্য সব তোমারে দেয়া গেছে। মা, আমি বইলা দিতেছি, আমার জমির ভাগ আমারে বুঝাইয়া দাও। হ্যাঁ দিব তো, অবশ্যই দিব। তুই যেমন বাপের ছেলে, আমিও ছেলে। বাপের লাশটাকে দাফন করতে দে, তারপর জায়গা জমি যেখানে যা আছে দুই ভাই সমানভাবে ভাগ করে নেব। কিন্তু আব্বা এই জায়গাটা আমারে দিয়ে গেছে, আমার বাপের জায়গায় আমার বাপের কবর হবে। আরে বাপ রে বাপ, আমার বাপে ওই জায়গা তোমারে দিয়ে গেছে, তোমার মুখের কথাই তো হইব না, এটা প্রমাণ থাকতে হইব।
তুমি বলবা যে এই জায়গা আমার, এই কাঁঠাল গাছ আমার, এই আম গাছ আমার, এটা তো আমি মাইনা নিমু না। সব কি খালি মুখে তোমারই দিয়া গেছে, আমার কিছু দিয়া যায় নাই? বাপের লাশ উঠানে রাইখে তুমি জায়গা জমির ভাগ নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তোমার মাথার মধ্যে ধরে না যে আমার বাপটা লাশ হয়ে পড়ে আছে? আরে তুমি তো সবচেয়ে বড় কালপিট, মধুর মধুর কথা কও মার সামনে না। এই জায়গা আমার, ওই জমি আমার, এগুলা বইলা বইলা সব মুখে নিয়ে নিবা আর আমি সব মাইনা নিমু। বাপের প্রতি যদি এতই দরদ থাকতো তাহলে জায়গা জমির কথা উঠাইলা কেন? হ্যাঁ, কেন উঠাইছো? এই বাপে টানছে কে? আমি বাপ মারে খাওয়াইছি, আমি বাপ মারে টানছি। বাপে ভালোবাসে যদি বাপের সমস্ত সম্পত্তি আমারে দিয়ে যায়, তোর কোনো হাত আছে? তোমার যে দিয়া গেছে তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি মুখে মুখে সব নিয়ে নিতেছো কেন? এই এলাকার মধ্যে মানুষজন আছে, ময় মুরব্বী আছে, আমি তাদের কাছে যামু, গিয়া আমি আমার ভাগের জমি সম্পূর্ণটা বুঝা নিমু। এই চুপ কর, তোকে তো জমি তোমার ভাগ দেবো না। তোর বাবার সাথে ওই এক কবরে তোকে দুটোরে আমি কবর দেবো। আমি এত কিছু বুঝি না, আমি সাপ সাপ বইলা দিতাছি, যতদিন পর্যন্ত জায়গা জমি ভাগ না হইব, আমার জায়গা জমি আমি ভাগে না পামু, ততদিন পর্যন্ত কোনো কবর হইব না। এটাই আমার শেষ কথা। এই কবর হইব না মানে? দেখছো, ইচ্ছে করতেছে তোমার ছেলের আমি খুন করে ফেলাই। কত বড় বেদব! বাবার লাশ উঠানে পড়ে রইছে, কবরের জায়গা দেখতে আসলাম, এখন কবর দিব। আর তোমার ছেলে জায়গা ছাড় দিবে না। আমারও সাপ কথা, জায়গা জমি ভাগ না হওয়া পর্যন্ত আমিও কোনো জায়গা জমি ছাড় দিব না। ভাবি, আপনি আর কানবেন না। লাশ মাটির উপরে রেখে কান্না ক্ষতি হয়, লাশের অমঙ্গল হয়। চলেন, ছেলেদেরকে বুঝাইয়া আমরা দেখি তাড়াতাড়ি করে, যত সম্ভব তাড়াতাড়ি আমরা লাশের দাফন শেষ করি। আমি কি কমু, কি করু? আমি তো কোনো দিশা পাইতাছি না। দুটো কুলাঙ্গার জন্ম দিয়ে আমার কাছে দিয়ে গেছে, আমি এখন এই কুলাঙ্গার নিয়ে কি করুম ভাইজান? না, চলেন ছেলেদেরকে বুঝাইয়া যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফনের ব্যবস্থা করি। জি জি আম্মা, আপনি কোনো টেনশন করবেন না। এটা আমরা সিদ্ধান্ত নিছি যে জমি ভাগ না হওয়া পর্যন্ত আমরা মাটি দিতে দিব না আম্মা। জি না আম্মা, আপনি কোনো টেনশন করুন। আম্মা কল দিয়েছিল, কি কয়? বলছে জমি ভাগ হওয়ার আগ পর্যন্ত যেন আমরা কোনো সিদ্ধান্ততে না যাই। একদম ঠিক কথা কইছে। আমার মা বারবার তোমার ফোন দিয়ে কথা কইতেছে কেন জানো? তোমারে হুঁশিয়ার করার জন্য। আগে যদি কবর দিয়ে দাও, সম্পত্তি কিন্তু তুমি পাবা না, মনে রাখো। আম্মাও এই কথাটাই আমারে বলছে। এই জন্যই আমি বলি, শাশুড়ির কথা যে না শুনে সে একটা বোকা। এইটাই। আচ্ছা, কবর কই দিতেছে? কেন? ওই যে আমাদের ওই বিটার শেষ মাথায়, ওই যে কোনাতে। কও কি শেষ মাথায় কবর দিতেছে? তুই বাধা দিলে না কেন? আরে আমি তো বাধা দিছি, ভাইয়ের সাথে আমার ঝগড়া হইছে। এই, তুমি কি ভুইলা যাইতেছো? ওই জমিতে আমরা বাড়ি করব কতদিন আগে থেকে আমরা প্ল্যানিং করতেছি। এখন যদি ওই জমিতে ওই যে খবরটা হয়ে যায়, তখন তো আমরা বাড়ি করতে পারবো না। আমার কি মনে হয় জানো, এই যে এতদিন তোমার ভাই ভাবি এই বাড়িতে পড়ে রইছিল কেন? তোমার বাপরে আর মারে পড়ায় পড়ায় সম্পত্তিগুলো নেওয়ার জন্য। শোনো, আমি কিন্তু এতটাও বোকা না। তুমি বলার আগে আমি ওই জায়গায় ভেটু দিয়ে আসছি। আমি বলছি যে জমি যতক্ষণ পর্যন্ত ভাগ না হইব, ততক্ষণ পর্যন্ত কোনো দাফন কাফন হইব না। সাপ সাপ বলে দিছি আমি। করে চলো, কাজ আছে, তাড়াতাড়ি আসো। এদিকে আমার শ্বশুর মরে গেছে, তার দাফন কাফনের নাম নাই, আর তোমরা আছে সমান সমান সম্পত্তি ভাগ করে বাড়ি ঘর তৈরি করবা না? এখানে দাঁড়ায় দাঁড়ায় এই ফোন দিয়ে আসতেছ। তোমাদের ফোন দিয়ে আমি বাইর করতেছি, কেমনি আমার জামাই সমান সমান ভাগ তোমরা নাও আর বাড়ি ঘর তৈরি করো, সেটা আমিও দেখা নেব। এমন পেজগি লাগামো না, হাতে হারিকেন নিয়ে তোমরা দৌড়াইবা। আমার স্বামী কইয়াছে ওরে খুঁজে বাইর করে সবগুলো কথা জানাইনি। কি ব্যাপার, কই ছিলা তখন? আরে আবার জায়গা দেখতে গেছিলাম না কবরের। বাড়ির কোনো খোঁজ খবর আছে তোমার কাছে? কি হয়েছে? মাহফুজ আর মাহফুজের বউ সলা পরামর্শ করতেছে, ওরা নাকি এক বিন্দু জায়গাও ছাড় দিব না, একদম তোমার সমান সমান ভাগ নিব। আচ্ছা বলো তো, এটা কি উচিত? সমান সমান ভাগ তুমি কেন দিবা? এই যে এতদিন তুমি বাপ মার পিছনে খরচ করলা, বাপ মার চিকিৎসা করলা, তারা খাওয়াইলা পড়াইলা, যখন যা লাগে সব তুমি দিলা, এগুলোর কি কোনো দাম নাই? তাহলে কি সেই তুলনায় মাহফুজের থেকে তুমি বেশি সম্পত্তি পাও না? হও না? আরে সমান সমান ভাগ দিলে তো 3%-এর 2% আমার, 1% ও। তুমি কেমনে বেশি নিবা?
তোমার ভাই যেই ঠেডা ঠেডা যেই ঘাটতেরা ও কি তোমারে ছাড় দিবে? এই যে দেখো না, সামান্য ছোট ছোট বিষয় নিয়ে সে তোমার সমান সমান ভাগ চাইতো আগে আব্বা বাইচা থাকতে। কানের নিচে একটা মারলে ঘাড়তার আমি সব ছুটে দেবো। আমি করতে আইছি না, আমি যদি ভাগ না সারি ও নিতে পারবে? তোমার একটা কথা, মার মন মেজাজ খারাপ আছে, মন মেজাজ ভালো নাই, মারে একটু বোঝাও, সান্ত্বনা দাও, মারে আমাদের পক্ষে নিয়ে আসো। আমাদের পক্ষে যদি মারে নিয়ে আসতে পারি আমাদের জন্য বিশাল লাভ। এটা একবার ভাবছো তুমি? এটা তো তুমি ভালো কথা বলছো। মারে যেমনি পারি এমনি ফুসলে ফাসলে বুঝায়া আমাদের পক্ষে আনতে হবে। মাই কই আছে? এটাই আছে। ঠিক আছে, আমি গেলাম। বাহ, ভালোই তো। আমার শাশুড়ির যত্ন নিয়া তারে পকায়া পাকায়া জমির বেশিরভাগ আপনারা নেবে। আমি আর আমার স্বামী কি বৈশা বৈশা আঙুল চুষমু? তা তো হইতে দেওয়া যাইব না। সম্পত্তি যদি ভাগ হয় সমানে সমানে ভাগ হইব, তাতে আমার শ্বশুরের কবর হোক আর না হোক। আম্মা, আপনি এখনো এখানে মন খারাপ করে বসে থাকবেন? এখানে মন খারাপ করে বসে থাকলে আব্বাই কি ফিরে আসবো বলেন? উল্টা আব্বার আত্মা আরো কষ্ট পাইব। কি করুম মা, বাড়ির মধ্যে যে আমি কি করতাম, আমার তো আর ভালো লাগতেছে না মা। কি বলবো মা, আপনার ছোট ছেলে যা শুরু করছে, আব্বার লাশটা দাফন কাফন করতেও দিতেছে না। এইভাবে থাকলে যে আব্বার আজাব হইব এটা তো আপনার ছোট পোলাই বুঝতেছে না। উল্টা শোনেন মা, আপনার ছোট পোলাই সবসময় খালি তেরামি করে, গাউরামি করে। এই যে দেখেন সংসারটা কে চালাইছে আম্মা কোন? আপনার বড় পোলাই তো চালাইছে। আব্বাই যখন অসুস্থ আছিল তখন তো আপনার বড় পোলাই সব কিছু করলো। আপনার আব্বার চিকিৎসা, খাবার দাবার, ভরণ পোষণ যখন যা লাগে সব আপনার বড় পোলাই দিছে। কোনোদিন কি আপনার ছোট পোলাই জিজ্ঞেস করছে যে এত টাকা পয়সা কোত্থেকে আসতেছে, বড় ভাইয়ের কোনো কষ্ট হচ্ছে কিনা, বড় ভাই টাকা পয়সা ম্যানেজ করতে পারছে কিনা? সেটা তো একটাবার খোঁজ খবর নিল না আম্মা। এই যে আপনার যে গতবার পা ভেঙে গেছিল, আপনার ছোট পোলাই কি আপনার 100 টাকা দিয়ে সাহায্য করছে? সবকিছু তো আপনার বড় পোলাই করলো। তারপরও আপনার ছোট পোলাই খালি তেরামি করে। আপনার ছোট পোলাই তো আপনার ছোট পোলার বউর কথার মতো চলে। ওই বউ কানের মধ্যে ফুসমন্ত্র দেয় আর ওইটা পাই ও নাচে। ওর তো একটাবার চিন্তা করা উচিত যে বড় ভাই যেহেতু বাপমার জন্য এত কিছু করতেছে, আমি যেহেতু ফসলের ভাগ নিতাম, সব কিছুর ভাগই আমি নিতাম, অর্ধেক অর্ধেক করে নিতাম, কিন্তু বাপমার ওইভাবে দায়িত্ব পালন করতে পারি নাই। এখন আব্বাই যেহেতু মারা গেছে, বাইরে একটু সম্পত্তি বেশি দেই, আপনার পোলাই তো মা ওইটা কইতাছে না। আপনার বড় পোলাই যে আপনার লাগে এত কিছু করলো, আপনার বড় পোলাকে একটু বেশি সম্পত্তি পাওয়া হয় না মা? আপনিই কোন। এখন মা একমাত্র আপনিই ভরসা। আপনি যদি একটু বলেন তাহলে আপনার বড় পোলায় একটু সম্পত্তির ভাগটা বেশি পাইবো। এতদিন যা টাকা পয়সা খরচ করছে, সেবা যত্ন করছে, ভরণ পোষণ চালাইছে, যদি আপনার পোলায় একটু সম্পত্তি বেশি পায় তাহলে সেটা একটু উসুল হইব। এখন মা আপনি একটু আপনার ছোট পোলারে বুঝায় কোন যেন আপনার বড় পোলারে সম্পত্তির ভাগ একটু বেশি দেয়। তুমি এক কাম করো, তুমি বাড়ি যাও, আমি আইতাছি। হুজুরকে সঙ্গে নিয়ে আমি আইতাছি। শোনো, হুজুররা যেটা সিদ্ধান্ত দিব তোমাকে কিন্তু এটা মেনে নিতে হইব। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি কি আপনার বড় পোলারে কইতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার দুই পোলা কি আরম্ভ করছে, ওগো জমি জমা ভাগ বাটারা না করলে ওর বাবার দাফন কাফন করতে দিব না। এখন আপনি একটা ব্যবস্থা করেন না ভাই, লোকজন নিয়ে এর একটা ব্যবস্থা আপনি করে দেন। ভাবি কি করবো এখন বলেন? আপনার ছেলের তো মানুষ না, অমানুষ। তারপর আমি দেখি আপনি বাড়িতে যান, আমি পারভেজরে নিয়ে আইসা আপনার জমির কাগজপত্র দেখে আপনার ছেলেদেরকে বুঝাইয়া দেখি একটা সমাধান দিতে পারি কিনা। সোহেল, এই দলিলে তোমার বাবার নামে জমি আছে 13 বিঘা। এটা ছাড়া এই বাড়িটা আছে 33 কাঠা। এখন কেমনে ভাগযোগ করবা বলো? শোনেন কাকা, আব্বা যখন বাইসে ছিল তখন বলছিল এই বাড়ির 33 কাঠা এইটা পুরোটা আমার নামে লিখে দেওয়ার কথা ছিল। আমার মা কিন্তু সাক্ষী। আর বাইরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দুই ভাইয়ের সমান ভাগে ভাগ হবে। তার কারণ হলো
আব্বারে আমি দেখভাল করছি, দেখাশোনা করছি, আব্বা যখন যা চাইছে আমি দিছি। ভাই কথা বললেই তো হবে না, কাগজে তো আর এই কথা লেখা নেই, কাগজে যেটা লেখা আছে সেটাই হবে। কাগজের বাইরেও তো একটা বাস্তবতা আছে নাকি মাহফুজ? তোমার আব্বা সারা জীবন তোমার ভাইয়ের সাথে থাকছে, তোমার ভাই তোমার আব্বার ভরণ পোষণ খরচ যা লাগে সবকিছু তোমার ভাই চালাইছে, সেটা কি অস্বীকার করা যায়? ভাবি এটা তুমি কি কইতাছো? আমি কি মাটি ফাইরা বেরোইছি? আমি কি মা বাবার সন্তান না? আমি কি মা বাবার জন্য কোনো কিছু করি নাই? দেখো বাবা, এখানে বিচার করতে আসছি, ভদ্রভাবে কথা বলো। হুজুর, আমি চাই না আমার দুই পোলা ওরা ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা হোক। ওর বাপও চাইতো না। এখন আপনারা আইছেন, যা আছে জমি জমা সব সমান ভাগে ভাগ করে দেন। দেখেন, কাগজে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে তো শরীয়তের নিয়ম অনুযায়ী ভাগ করতে হবে। এখন কাগজ অনুসারে শরীয়ত অনুযায়ী মায়ের অংশ 2 আনা, আর যে 14 আনা থাকে এটা সমান সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। শোনেন কাকা, আব্বা যখন বাইসে ছিল তখন বলছিল এই বাড়ির 33 কাঠা এইটা পুরোটা আমার নামে লিখে দেওয়ার কথা ছিল। আমার মা কিন্তু সাক্ষী। আর বাইরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো 2 ভাইয়ের সমান ভাগে ভাগ হবে। তার কারণ হলো আব্বারে আমি দেখভাল করছি, দেখাশোনা করছি, আব্বা যখন যা চাইছে আমি দিছি। ভাইজান, তুমি যে বলতাছো মা বাবার জন্য তুমি সব কিছু করছো, আমি কোনো কিছু করি নাই। আমি হয়তো বা এই বাড়িতে ছিলাম না, কিন্তু এই বাড়ির প্রতি প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করছি। খেতে খামারে যা চাষ করছো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি টাকা দিছি, আমার বিনিয়োগ আছে কিন্তু সব জায়গায়। হুজুর, এখন আপনিই বলেন তো কি করা যায়? বাপ যা বলে গেছে ওটা যদি লিখিত প্রমাণ থাকে তাহলে সেই হিসাবেই ভাগ করা হোক, আর যদি লিখিত প্রমাণ না থাকে তাহলে মার 2 আনি বাদ দিয়ে বাকি 14 আনি 2 ভাইকে সমান সমান ভাগ করে দাও। জায়গা সমানভাবে ভাগ হবে, শুধু বাড়ির 33 কাঠা শতাংশ বাদ দিয়ে। হ্যাঁ, তুমি কইলেই তো হইব, বাড়ির 33% বাদ দিয়া তোমার নামে সবকিছু যাইব। কেন তুমি বলতাছো মা বাবার নাকি তুমি খাওয়াইছো? হিসাব যদি হয় তাহলে সম্পূর্ণ হিসাব হইব। এই পরিবারের মধ্যে আমি কত টাকা দিছি ওইটার হিসাব হইব, তারপর জমি জমা ভাগ হইব। ঠিক আছে, আমিও চাই ভাগটা যেন কষাকষি ভাবেই হয়। ভাবি, আপনাদের এই ব্যাপারে মীমাংসা করার জন্য এই গ্রামের আর কোনো লোক আসতে চাইতেছে না, কেউ আসবে না। সবাই বলাবলি করতেছে আপনার 2 ছেলে বেয়াদব, অমানুষ। বেদব তো এখন বলবেই, বেদব একটা আছে না বাড়িতে, এই বেদবের জন্য এখন আমার নামটা পর্যন্ত এলাকায় ফুটে গেছে গা যে আমিও বেদব। বেদব যিনি কোথাকার? এই ভাই কি কইতাছো? বেদব মানে আমার অধিকার চাইলে কি আমি বেদব? তুমি যে বাবার বিঘার বিঘা সম্পত্তি দাবি করতেছো, এই পুরা পৃথিবী নাকি তোমার? আম গাছ ধরতে গেলে আম গাছ তোমার, জাম গাছ ধরতে গেলে জাম গাছ তোমার, সব কি বাবা তোমার লিখা দিয়া গেছে? আমি এটার ফয়সালা করবো না, এই জন্য কি আমি বেদব হয়ে গেছি? এই কথা কম ক। আব্বা আমারে এই বাড়ির 33 কাঠা আমার নামে লিখে দিয়ে গেছে, এই যে মা সাক্ষী, জিজ্ঞেস কর। এই মা, কথা কও না কে তুমি এখন? হ্যাঁ, কিছু হইলে মায়ের প্রমাণ বানাও। মার প্রমাণে তো হইব না, আর তোমার মুখের কথাই তো হইব না। তোমার যদি কোনো জমি বাবা লিখা দিয়া যায় থাকে তাহলে তুমি সেটার প্রমাণ দাও, দলিল দেখাও। সম্পূর্ণ দলিল তো আমার হাতে। এই দলিলে তো কোনো ভাগ বাটোয়ারা করা হয় নাই, সুতরাং যা হইব সব সমান সমান ভাগ হইব, আর কোনো কথা হইব না। এই বাড়িটুকু বাদ দিয়ে বাইরে যে জায়গাগুলো আছে 13 বিঘা, ওই জায়গায় তোর আর আমার সমান সমান ভাগ হবে। তোর কি মনে নাই আব্বা যখন বেঁচে ছিল এই সংসারটা কে চালাইছে, কে দেখভাল করছে? আমি করছি। আমি তোর কাছে টাকা ছিল, আজকে টাকা নাই, কালকে টাকা নাই, পশু টাকা নাই, তোর কাছে তো নাই, শুধু নাই। তোর কি মনে নাই রে? তুই বিয়ের আগে আমার কাছে হাত পাতেছিস, আমি তোরে চালাইছি। তুই বিয়ে করার পর তোর এই বউ, তুই যখন বেকার, কে চালাইছে? আমি চালাইছি। এই বেদব মহিলা নিয়ে আসার পর থেকে তোমার মুখে খই পুড়ছে, কথা পুড়ছে। হ্যাঁ ভাইজান, মুখ সামলায় কথা কও, কিন্তু মুখ সামলায় কথা কও। আমার বউরি নিয়ে কোনো কথা কইবা না। আমার শ্বশুর শাশুড়ির যদি আমি ফোন দেই, তারা যদি আসে তাহলে কিন্তু জেলের ভাত খাওয়ায় ছাড়মু তোমারে। তোমার শ্বশুর শাশুড়ি আসলে আমার স্বামীরে জেলে পাঠাইবো? আমার কি বাপ মা নাই? আমি কি বাপ মা ছাড়া আসমান থেকে টুক করে পড়ছে নাকি? আমার বাপ মা যদি একবারে এই বাড়িতে আসে না, তুমি, তোমার বউ, তোমার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীর জেলের ভিতরে দেবো। তোমরা যে যত কথাই কও, আমি আমার কথায় অটুট আছি। আমি আমার জমির ভাগ না পাওয়া পর্যন্ত কোনো দাফন কাফনের ব্যবস্থা এই বাড়িতে হইব না, আমি হইতে দিব না। তুই আমার তখন খুন হবি, তোর খুন হওয়াটাই বাকি আছে, আমি তোরা বুঝতে পারতেছি। বাপ ছেলের একসাথে কবর দিব ওই জায়গাটায়। এই
তোরা চুপ করবি, তোরা চুপ করবি। হ্যাঁ শোন, তোগো বাপের লাশ কবর দিতে হইব না। ও পচে মরুক, ও যেমন কর্ম করছে ও পচে মরুক। আমি মরলো তোরা যেন আমার লাশ ছুবি না, তোরা আমার লাশ ছুবি না। হ্যাঁ আমি চললাম, আমার লাশ কেউ ছুবি না, আমার লাশ কেউ ছুবি না। শোনো মাহবুস, তোমাদের দুই ভাইকে বলতেছি, আজকে তোমার বাপের লাশ যেমন মাটির উপর রেখে পচাইতেছো, ঠিক তো এইভাবে কোনোদিন যদি তোমরা মারা যাও, আমি এলাকাবাসী সবাইকে বইলা যাবো তোমাদের লাশ যেন কেউ কবর না করে, এরকম মাটির উপরে থাইকা পয়সা পয়সা থাকো। যান যান, সবাই যান গা। আমার জমির বাগা আমি বুঝ না পাওয়া পর্যন্ত এই বাড়িতে কোনো দাফন কাফন হইব না। এই চলো তো, এসব বেয়াদবের সাথে কি কথা বলো, চলো। দেখছো দেখছো সোফা কেমনে চালায়, আমারে কই বেয়াদব, নিজেদের সয় সম্পত্তি সবকিছু নিজেরা খাইতে চাইতেছো, তা নিয়ে কোনো কথা নাই, তাই না? যে যত কথাই কোক, আমি সাপ সাপ করে দিছি, এই এলাকার পুরো মানুষও যদি আসে আমার সিদ্ধান্ত থেকে আমারে সরাইতে পারবো না। আমি জমির ভাগ না পাইয়া এই বাড়িতে কোনো দাফন কাফন হইতে দিমু না, দৈন্তার নয়াকার না, এটাই আমার শেষ কথা। ভালো করে হুইন্নে রাখো। কি ব্যাপার, এভাবে চুপচাপ হয়ে বসে রয়েছো? কোনো কিছু কি চিন্তা ভাবনা করছো? চিন্তা ভাবনা তো অনেক কিছু আসতেছে, কিন্তু কি করব বুঝে উঠতে পারতেছি না। এদিকে তোমার ছোট ভাই মাহফুজ সম্পত্তি করে মাথা খারাপ করে দিচ্ছে। কালকে রাত থেকে তোমার বাবার লাশটা বারান্দায় পড়ে রয়েছে, এখনো দাফন কাফনের কোনো ব্যবস্থা করতেছো না। গ্রামের লোকজন তো ছিচি করতেছে, এত খারাপ খারাপ কথা বলতেছে যে ঘর থেকে বাহিরে বের হওয়া যাচ্ছে না। আর এদিকে তোমার মায়ের অবস্থা দেখো, সারাটা রাত যাবৎ রান্নাঘরের দরজার মধ্যে বসে রয়েছে, কোনো কিছু খাওয়া দাওয়া তো দূরের কথা, এই পর্যন্ত পানিটাও স্পর্শ করে নাই। কি করবো এখন বলো তো? ও যদি সম্পত্তি নিয়ে এতই বাড়াবাড়ি করে, সম্পত্তির এক তিলও আমি ছাড় দিব না। তুমি এখানে বসে না থেকে একটু মার কাছে গিয়ে বসো, মারে সান্ত্বনা দাও, অন্তত মারে আমাদের পক্ষে নিয়ে আসো, ওইভাবে দূরে কথা তারে বলো। তুমি ঠিকই বলছো, মাকে যদি আমাদের পক্ষে রাখতে না পারি, বাই এনি চান্স যদি মাহফুজের পক্ষে চলে যায়, তাহলে আমাদের এই 33 কাঠা বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। আর এটা কোনোভাবেই হতে দেয়া যায় না, যেই করেই হোক মাকে আমাদের পক্ষেই রাখতে হবে। আমি তাহলে খাবার নিয়ে মানে খাওয়াই দিয়ে আসি। আরে তাড়াতাড়ি যাও তুমি। শেফা, আমার মাথায় তো কিছু ধরতেছে না। মায়ের সারাদিন রাজি করার চেষ্টা করলাম, মায়ের কোনোভাবেই রাজি হইতেছে না আমার জমির ভাগ দেওয়ার জন্য। মা আমার সাথে কোনো কথাই বলতে চাইতেছে না। আর ওই দিক দিয়ে তো বাটপার বড় ভাই আছি, দলিল জাল দলিল কয়টা করছে আমি নিজেও জানি না। যেইভাবেই হোক মায়ের রাজি করাইতেই হইব। আমার জমির ভাগ পরিপূর্ণভাবে সমান সমান লাগবে, আমি এক ফুটাও কম নেব না। শোনো, তুমি একটু দেখো না চেষ্টা করে মায়ের কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা, মায়ের একটু খাওয়া দাওয়া করায়া মায়ের একটু পটানো যায় কিনা। আচ্ছা, আজকে বাড়িতে মানুষ মরছে, আমি তো আবার মুরগির মাংস রান্না করছি। এখন যদি আমি মুরগির মাংস দিয়ে খাবার নিয়ে মার কাছে যাই, তখন তো সেই আমারে কইব আমার জামাই মারা গেছে আর তোমরা ঘরে মুরগির মাংস রান্না করছো। হ্যাঁ, তখন ওটা রাগ গেছে, এই জন্য খাবার নিয়ে অহন পর্যন্ত যাই। আর তাছাড়াও আমার কথাই মেনে যাবো না, এ তো সারাদিন গরব গরব করে। তুমি হইতেছো একটা মেয়ে মানুষ, তুমি চাইলে সব কিছু সম্ভব। তুমি চেষ্টা করলেই মায়ের খাওয়াইতে পারবা, মার মনটা জয় করতে পারবা। একটু চেষ্টা করে দেখো না কি করা যায়। কথাটা কিন্তু তুমি খারাপ করবে, যেমনি কইরা বড় ভাই আর ভাবি সেবা যত্ন করতেছে, তাতে কইরা তো সম্পত্তির ভাগ তোমারে দিব না। এই সুযোগে যদি তার সরলতার সুযোগ নিয়ে তারে একটু খাওয়াই আদর সেবা যত্ন করি, তাইলে তো বইটা বইটা আমাকে নামে সম্পত্তি দিয়ে দিতে পারে। চিন্তা করো না, এমন ভাবে তারে বোঝামু সে আমার খাবারটাও খাইব আর অল্পতেই তোমার সম্পত্তি লেখা দিব। মুরগির মাংস রান্না করেছি, যাই মুরগির মাংস দিয়ে খাবার নিয়ে যাই। আমি কি আবেগের কাছে হার মাইনা যাইতেছি নাকি বিবেকের কাছে হার মাইনা যাইতেছি? যত যাই কিছুই হোক, জমির ভাগ আমার সমান সমান লাগবে। বাবারে যদি একবার কবর দিয়া ফালায়, তাহলে এই জমির ভাগ আমি পাবো না। যে কোনো কিছুর বিনিময় হোক
এই জমির ভাগ আমার লাগবে। মা, আপনি এখনো এইভাবে বসে রইছেন? অল্প কটা খেয়ে নেন। আপনার তরকারি থেকে আবার আমার তরকারিটা ভালো আছে, এটা দিয়ে খাইলাম। একজন একটা খাইলেই হইলো। মা, যে চলে যাবার সে তো চলে গেছে, তার চিন্তা কইরা এখন আপনিও যদি না খেয়ে থাকেন আপনি তো আরো অসুস্থ হয়ে পড়বেন। মা, আমার স্বামী কত কষ্ট করছে, ছেঁড়া জুতো পরে বেড়াইছে, কিন্তু পোলাগো একটা ছেঁড়া জুতো পরতে দেয় নাই। ছেঁড়া জামা গায়ে দিছে, কিন্তু পোলাগো ছেঁড়া জামা কাপড় পরতে দেয় নাই। কত কষ্ট করে এই সম্পদ বানিয়ে দিয়ে গেছে। আজকে আজকে তার লাশটাও দাফন হওয়ার উপায় নাই। আমার আমার কুসন্তান আমি দুটো পেটে জন্ম দিয়েছিলাম, আর এখন এখন তোমরা এসে আমার খাওয়ানোর জন্য। হ, খামু, আমি জন্মের খাওয়া খামু। যাও, বাইরাও বাইরাও আমার সামনে থেকে। আমি খাবো না, খাবো না, আমি কিচ্ছু খাবো না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর লাশ দাফন কাপড় না হবে। ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও স্পর্শ করব না। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আমি কিচ্ছু খাবো না। যাও, যাও আমার সামনে থেকে। ভাইজান, 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 আমার স্বামীর লাশের কি হবে? ওনার কবরের ব্যবস্থা কি হবে না? ওনার কি পথে ফেলবেন আপনারা? ভাবি, আপনার পোলা দুটো তো কম বুঝাইলাম না, ওরা কিছুতেই বুঝতে পারতেছে না। ওগো একটাই কথা, এই জমি যাও ভাগ না পর্যন্ত ওরা এই লাশ কবর দিতে দেব না। আমরা কি করতে পারি কন? ভাইজান, ওর বাবা তো সম্পত্তি রেখে যায় নাই, রেখে গেছে জাহান্নাম, জাহান্নাম। এলাকার মানুষ ছিছি করতেছে। আমার পোলা দুটো মানুষ হইল না, আমার পোলা দুটো কিছুই বুঝলো না, ওর বাপের দাফন কাফন করলো না। ভাই, আপনি এর একটা ব্যবস্থা করেন ভাই। আমার পোলা দুটো মানুষ না, অমানুষ। ভাবি, আমরা কি করতে পারি কন? আমরা যদি আপনার পোলাকে চাপ দেই তাহলে তো আমগুলোকে করবো গ্যাঞ্জাম, থানা পুলিশ হইব, তাহলে তো আমগো জেল কাটতে হইব। ভাইজান, আমি আপনার পায়ে ধরি ভাইজান, ভাইজান, আমার স্বামীর লাশের ব্যবস্থা করেন, পচে যাওয়ার আগে ওর কবরের ব্যবস্থাটা করে দেন ভাইজান। ভাবি, আপনি আমার পায়ে ধরে আমার আর অপরাধী করেন না। আমি এক্ষণ আবার যাইতাছি, দরকার হলে আপনার দুই পোলারে এমন সাহায্য করবো আমি, ওদেরকে মাইরা দরকার হলে এক কবরে তিনজনকে কবর দিব। ভাবি, আপনি বসেন এখানে। সোহেল, আয় মাহফুজ, তোমরা কোথায়? কি ব্যাপার কাকা, সিলাসিলি করতেছেন? তোমরা কোথায় ছিলে? ঘরে ঘুমাচ্ছিলাম। ও, তোমরা ঘুমাচ্ছিলে? তোমার শাশুড়ি কোথায়? ওনাকে তো দেখছি রান্নাঘরের সামনে বসে রয়েছে। তোমার শ্বশুর কোথায়? লাশটা বারান্দায় পড়ে রয়েছে। ও, তোমার শ্বশুর এখন লাশ হয়ে গেছে না? যেই লোকটা দিন রাত পরিশ্রম কইরা তোমাদের এই বাড়িঘর অট্টালিকা বানাই দিয়ে গেছে, সেই লোকটা আজকে লাশ হয়ে গেছে। আর সেই ঘরের মধ্যে দিব্যি তোমরা স্বামী নিয়ে আরামসে ঘুমাইতেছ না? আর তোদের মা সারা রাত রান্নাঘরের সামনে বসে থেকে এখন আমার বাড়ি থেকে হাউমাউ করে কেঁদে দিয়েছে শুধু তোর বাবার লাশটা দাফন করার জন্য। আরে, রাস্তায় একটা কুকুর মারা গেল, আর একটা কুকুর হাউমাউ করে কেঁদে ওঠে, আর তোর বাবার লাশটা বারান্দায় পড়ে পচে যাচ্ছে। তোদের মন নাকি একটু মায়া নাই? এই সম্পত্তির জন্য তোর বাবার লাশকে তোরা দাফন করতে দিচ্ছিস না। তোর মা একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সম্পত্তির কোনো একটা অংশ তোদেরকে দেওয়া হবে না। এখনো সময় আছে, তোর মা আমাদের বাড়িতে আছে, যা তোর মাকে নিয়ে আয় আর এই তোর বাবার লাশটা দাফন করার ব্যবস্থা কর। শুনেন চাচা, আমি আগেও বলছি, আমি এখনো বলতাছি এবং আমি বারবার বলবো, আমি আমার জমির ভাগ ছাড়া এই বাড়িতে কোনো লাশ দাফন কাফন হইতে দিব না। জানোয়ার, লজ্জা করে না? আসলে তোরা মানুষ না। আপনি ঠিকই বলছেন কাকা, আমরা একটা অমানুষ, আমরা এখনো মানুষ হতে পারিনি।
শুধুমাত্র এই সম্পত্তির জন্য। আজকে সম্পত্তির ভাগাভাগি করার জন্য দুইটা ভাই মরিচিকা হয়ে উঠছি, অথচ আমাদের বাবা মারা গেছে, তাকে দাফন কাফন করতে হবে সেই চিন্তা আমাদের মধ্যে নাই। যে বাবা ছোটবেলা থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করছে, আমাদের মুখে ভাত জোগাড় করে দিছে, যে বাবার হাত ধরে আমরা হাঁটা শিখছি, যে বাবার কাঁধে চড়ে আমরা স্কুলে গেছি, আমরা কান্নাকাটি করলে বাবা অস্থির হয়ে গেছে, আমাদের কত আদর ভালোবাসা দিয়ে বাবা আমাদেরকে বুঝিয়েছে। আমরা একটা বারের জন্য বাবার প্রতি দরদ মায়া আমাদের মধ্যে আসেনি, কারণ আমরা যে অমানুষ এই জন্যই আসেনি। বাবার লাশ চোখের সামনে থাকার সত্ত্বেও আমাদের এতটুকু কষ্ট হচ্ছে না, কারণ আমরা সম্পত্তি পাবো বলে। যে বাবা ছোটবেলা থেকে আমাদের হাঁটা শিখাইছে, আমাদের মুখে ভাত জোগাইছে, আর আজকে সেই বাবার জন্য এতটুকু কষ্ট আমাদের মধ্যে নেই। ঠিকই বলেছেন, কারণ অমানুষ যারা তাদের মধ্যে এই সমস্ত চেহারাগুলো ফুটে ওঠে। অনেক বড় অন্যায় করে ফেলছি, এতটা অন্যায় করছি যে আমাদেরকে কেউ ক্ষমা করবে না। সারাটা গ্রাম আমাদের দুই ভাইকে নিয়ে সিসি পড়ে গেছে, সবাই আমাদের মুখে থুতু দিতেছে, লজ্জায় ঘৃণায় আমাদের ব্যবহার, আমাদের আচরণে। আমার বাবার লাশটা দাফন করার জন্য কেউ আসেনি। আসলে আমার এই সম্পত্তির দরকার নেই, আমি এই সম্পত্তি চাই না। এই সম্পত্তি যা কিছু আছে সবকিছু তুই নিয়ে নে, তবু তোর কাছে ভাই হয়ে অনুরোধ করতেছি, আমার বাবার লাশটা দাফন করতে দে। অন্তত আমার ভাগের জমিতে, আমার ভাগের জায়গাতে আমি আমার বাবার লাশটা দাফন করতে চাই। এই সম্পত্তি আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। আমি শুধু আমার বাপকে দাফন করতে চাই, শুধু দাফন করতে চাই। ভাইজান, এইভাবে বইলো না। বাবা তোমারও, বাবা আমারও। বাবা আমাদের অনেক কষ্ট করে লালন পালন করছে, কিন্তু আমি সম্পদের লোভে অন্ধ হয়ে গেছি। আমি আমার বউ আর শাশুড়ির কথায় সম্পদের ভাগের জন্য অনেক পাগলামি করছি। আমি আমার বাবার লাশটা দাফন কাফন করতে দিচ্ছি না। ভাইজান, তুমি আমারে ক্ষমা করে দাও। চাচা, আমারে ক্ষমা করে দেন। যেইভাবে হোক আমার বাবার লাশ আজকে রাতের মধ্যে দাফন কাফন করার ব্যবস্থা করেন। এই জীবনে অনেক অন্যায় করছি রে ভাই, বাপের লাশ সামনে রেখে আর কোনো পাপের কাজ করতে চাই না। কাকা, এখন এই মুহূর্তে আমরা দুজন আমার মাকে নিয়ে আসবো। আর একটা কথা বলি, আমাদের বাপের লাশ কোনো কবরস্থানে দূরে কোনো জায়গায় কবর দেব না, আমাদের এই বাড়ির আঙিনায় আমার বাপের কবর দেব, যাতে সকাল বিকাল প্রতিটা মুহূর্তে আমরা আমার বাপের কবরটা দেখতে পাই। অথচ কবরটা দেখলে মনে পড়বে এই ব্যক্তি আমার বাপ, আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে। আল্লাহ যেন আমার বাপকে বেহেশত নসিব করে। চল ভাই, আর দেরি করিস না, চল। আচ্ছা ভাইজান, চলো। আমরা কি ভুল ডাইনা করছি না আপা? বুঝতে পারিনি তো, যদি বুঝতে পারতাম তাহলে বাবার লাশটাকে এইভাবে আজাবের মধ্যে রাখতাম না, মাও আজকে ঘর ছাড়া হতো না। স্বামীরা অনেক কান পোড়া দিছে, নাহলে আজকে আমার স্বামী আমার কাজ করতে পারত। আমিও তোর মতোই কাজ করছি, তোর ভাসুরকে প্রচুর উস্কাইছি এই সম্পত্তির জন্য। আজকে থেকে আর সম্পত্তি না, আমাদের সম্পত্তি এসব বাড়ি ঘর 13 কাঠা জমি হবে না। আজকে থেকে আমাদের সম্পত্তি হবে আমাদের শাশুড়ি মা। ঠিকই বলছো মা। মা, মা গো, আমরা অনেক অন্যায় করছি মা। মা তুমি মাফ করে দাও মা আমাদের, আমরা অনেক অন্যায় করছি মা। এমনকি সম্পদের জন্য মৃত বাবার লাশের সাথেও অন্যায় করছি। সম্পদের লোভ এত খারাপ জিনিস মা, এটা আমরা আগে কখনো বুঝতে পারি নাই। আমাদের মতো সন্তান, আমাদের মতো কুলাঙ্গার সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে না হয়, যে সন্তানরা তাদের সম্পদের জন্য
বাবার লাশ আটকায় রাখতে পারে তাদের মতো কুলাঙ্গার কেউ হইতে পারে না মা। মা গো, তুমি আমাদের ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবো না মা। মা তুমি আমাদের ক্ষমা করে দাও মা। কি বলো ভাইজান? মাগো, অনেক অন্যায় করছি তোমার সাথে, বুঝে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিছি, কিন্তু বিশ্বাস করো মা, শেষ পর্যন্ত আমি এবং আমার ভাই আমাদের ভুল বুঝতে পারছি। তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও মা। তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা দুইটা ভাই ছুটে চলে আসছি। আমাদের বাবার কবরের ব্যবস্থা আমরা করব, দাফন কাপড়ের ব্যবস্থা আমরা করব মা। আমরা সিদ্ধান্ত নিছি আমাদের বাবার কবর আমাদের বাড়ির সামনেই হবে, যাতে প্রতিটা মুহূর্তে সবসময় আমরা আমার বাবাকে দেখতে পারি, আমার বাবার জন্য প্রতিটা মুহূর্তে যেন সবসময় আমরা দোয়া করতে পারি। মাগো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের মাফ করে দাও মা। যা করছি অন্যায় করছি, ভুল করছি, তুমি আমাদের উপর রাগ করে থেকো না। বাবারে, এখন তোরা যখন ভুল বুঝতে পারছস, তোরা চল, তোর বাবার লাশের দাফন কাফনের ব্যবস্থা কর, নইলে তো পচে যাইব। চলো চল ভাইজান, ধরো ভাইজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পোলা দুটারে হেদায়েত দান করছো, আমিন।